এর আলোচনার বিষয় হলো একটি প্রবলেম, যেখানে বলা আছে যে এক ব্যক্তি তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায়। তাহলে যে দৈর্ঘ্যের দর্পণ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যক্তিটির উচ্চতার অর্ধেক বা তার দৈর্ঘ্যের অর্ধেক। তো এটার জন্য আমরা প্রথমে সমতল দর্পণে ছবি আঁকি। তো এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এটাকে আমরা একটু বড় করে আঁকছি। তো এটা হলো একটা সমতল দর্পণ, আর এটা হলো ভূপৃষ্ঠ বা মাটি। এবার একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে ব্যক্তিটাকে একটি তীর চিহ্নের মাধ্যমে দেখাবো। তো ব্যক্তিটি হচ্ছে এটা, যার মাথা রয়েছে এখানে, আর ব্যক্তিটির হাইট হচ্ছে H। এবার আমাদেরকে দেখতে হবে এই ব্যক্তিটার পূর্ণ প্রতিবিম্ব গঠন করার জন্য আমি যে বড় মাপের যে দর্পণটা নিয়েছি তার কতটুকু অংশ কাজে লাগছে। তো আমরা যদি বের করে দেখি তো দেখতে পাবো যতটুকু মাপের দর্পণ দরকার হবে সেটা হচ্ছে h/2। তো সেটার জন্য আমরা রশ্মিগুলোকে আঁকি। তো আমাদের প্রথমে আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে যে কোনো বস্তু তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে, তার অর্থটা কী? তার অর্থটা হলো যে ব্যক্তিটার পা থেকে যে আলোটা বেরোবে সেটা দর্পণে ধাক্কা খেয়ে ওর চোখের মধ্যে আসতে হবে। এখানে আমরা ভাবতে পারি যে ব্যক্তিটা অসংখ্য বিন্দু বস্তু দ্বারা গঠিত, তখন এখানে অসংখ্য রে বেরোচ্ছে। তো আমাদের সবগুলো রে আঁকার দরকার নেই, আমরা শুধু এক্সট্রিম যে পয়েন্ট, অর্থাৎ ওর শীর্ষবিন্দু মাথাতে একটা পয়েন্ট নেব, আর ওর হচ্ছে সব থেকে নিচের পয়েন্ট অর্থাৎ তার যেটা লেগ রয়েছে সেখানে একটা পয়েন্ট নেব। এবং ওই দুটো পয়েন্ট যদি সে দেখতে পায় তাহলে বাকি পয়েন্টগুলো সে সহজে দেখতে পাবে দর্পণে। তো ওই জন্য আমরা এক্সট্রিম পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এখান থেকে আলো দর্পণে পড়বে। তো এর চোখের কাছে যদি আসতে হয় তাহলে মোটামুটি একটা যদি আইডিয়া করি, আচ্ছা এর আগে আমরা মাথা থেকে বের করে নিই যে মাথা থেকে যে আলোটা বেরোবে সেই আলোটা আবার ওর চোখের মধ্যে আসতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি মাথা আর চোখ একই লেভেলে আছে, কিন্তু ওটা একই লেভেলে হয় না। কিন্তু যাতে ক্যালকুলেশনটা সহজ হয় তার জন্য আমরা ধরে নিচ্ছি যে তার মাথা এবং চোখ একই লেভেলের আছে, ফলে মাথা বা চোখ থেকে যে আলোটা বেরোবে সেটা প্রতিফলিত হয়ে আবার ওর চোখের মধ্যে ঢুকবে। এটা একটা রে। এবার একটা নেব আমরা পা থেকে একটা আলো নেব যেটা প্রতিফলিত হয়ে আবার এর চোখের মধ্যে ঢুকতে হবে। তো সেই জন্য আমরা একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এইটুকুর মিডিয়াম একটা পয়েন্ট, আর এখানে এই আলোটা আপতিত হলো। এবং এখানে মিডিয়াম পয়েন্টে নেওয়ার মেন কারণ হচ্ছে যেহেতু আলোটাকে প্রতিফলিত হয়ে আবার এখানে আসতে হবে, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণটাকে সমান হতে হবে। ওই কারণে আমরা একটা আইডিয়া করে মিডল পয়েন্টে নিয়েছি। এবার এখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে লোকটার চোখের মধ্যে ঢুকবে, ওটা এরকম। তো এবার লোকটা তার মাথা থেকে বেরোনো আলোটা তার চোখের মধ্যে ঢুকছে, আবার পা থেকে বেরোনো আলোটাও সে তার চোখের মধ্যে ঢুকছে। এর মানে লোকটা তার পুরো প্রতিবিম্বটা দেখতে পাবে, কারণ এই এক্সট্রিম পয়েন্ট দুটো, শীর্ষবিন্দু দুটো দেখতে পাওয়া মানেই বাকি পয়েন্টগুলোকে দেখতে পাওয়া। এবার আমরা দেখি যে ব্যক্তিটা তার নিজের দেহের প্রতিবিম্বটা কোন দিকে দেখতে পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিটা এইভাবে একটা আসছে আর একটা এভাবে আসছে। তো ব্যক্তিটা তার নিজের দেহের প্রতিবিম্বটা দেখতে পাবে, অর্থাৎ এ বিন্দুকে দেখতে পাবে এই লাইনে। এটাকে যদি আমরা বিন্দু বস্তু ধরি তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হবে, দর্পণে যতটা সামনে ঠিক ততটা পিছন দিকে, তার মানে মোটামুটি এরকম জায়গাতে, ওটা এডাস। আর ব্যক্তিটার পায়ের যেটা প্রতিবিম্ব হবে
এখানে দর্পণ থেকে যতটা লম্ব দূরত্ব আছে ঠিক ততটা পিছন দিকে। এই সম্পর্কে আমাদের আইডিয়া আগে থেকেই থাকতে হবে, তাহলে এটা সহজে এই যে প্রবলেমটা আছে সেটাকে সমাধান করা যাবে। তো এবার আমরা এই জায়গাটাকে একটু এক্সটেন্ড করি, এটাকেও। তার কারণ হচ্ছে যদি ওর প্রতিবিম্ব যদি দেখতে হয় তাহলে ওকে এইটুকুটা দেখতে হবে, অর্থাৎ এখান থেকে একটা আলো এখানে আসছে বলে মনে হবে। অ্যাকচুয়াল যে আলোটা এইভাবে আসছে সেটা মনে হবে এখান থেকে আসছে, তার মানে এটা হচ্ছে ওর পায়ের প্রতিবিম্ব। আর যে আলোটা এখান থেকে আসবে, এখানে যেটা আপতিত হয়ে আসছে সেটা মনে হবে যে এখানে যে প্রতিফলিত রশ্মিটা আসছে সেটা মনে হবে এখান থেকে আসছে, কারণ এখানে প্রতিফলিত রশ্মিগুলো ইম্পর্টেন্ট। এই প্রতিফলিত রশ্মিটা মনে হচ্ছে এখান থেকে বেরোচ্ছে, ফলে সে তার মাথাটাকে দেখতে পাবে এই জায়গাটাতে। আর এখানে যে প্রতিফলিত রশ্মিটা আছে সেটা মনে হবে এখান থেকে। তাহলে প্রতিফলিত রশ্মি দুটো ইম্পর্টেন্ট, এটা আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুটো রশ্মি যেখান থেকে আসছে বলে মনে হবে সেই জায়গাটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। এবার আমরা জ্যামিতির সাহায্য নিয়ে প্রমাণ করব যে এইটুকু দর্পণ এটাই কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কাজে লাগছে। তার কারণ হলো, যদি আমরা এখানে কোনো একটা পয়েন্ট নিতাম, যে বস্তুর বা ব্যক্তির যে পাটা আছে তার উপরের অংশ যদি দেখতে হয়, তাহলে আলোটা কী হবে? আলোটা এইভাবে আসবে, এইভাবে আসবে, এসে এখানে প্রতিফলিত হয়ে এর চোখের মধ্যে আসতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে মাথা, পা এবং বাকি বিন্দুগুলো দেখার জন্য শুধুমাত্র এইটুকু অংশ দর্পণের কাজে লাগছে, শুধু এইটুকু অংশ দর্পণের কাজে লাগছে। ফলে এই অংশটা কোনো কাজে লাগছে না, আবার এই অংশটাও কোনো কাজে লাগছে না, শুধু কাজে লাগছে এইটুকু অংশ, এইটুকু অংশ। তো ওইটাই হবে দর্পণের সাইজ। তো আমরা সেটা কীভাবে বের করবো? তো এটা বের করার জন্য আমাদেরকে জ্যামিতির সাহায্য নিতে হবে। তো জ্যামিতি সাহায্য নিয়ে আমরা দেখতে পাবো যে এই ত্রিভুজটা অর্থাৎ যেটাকে আমি একটু মার্ক করছি, এই ত্রিভুজটা এইটুকুটা আর বড় ত্রিভুজ এটা হচ্ছে সদৃশকোণী। আবার বলতে পারবো এই ত্রিভুজটা আর এই বড়টা হচ্ছে সদৃশকোণী। তো ফলে দেখতে পাচ্ছি যে এটা রেশিও এবং এটা রেশিও সেম। তো ফলে আমরা এখান থেকে লিখতে পারবো যে আর এই ডিস্টেন্সে তো সেম হবেই। তো ফলে আমরা এখান থেকে এক কাজ করতে পারি, এই অ্যাঙ্গেলটা দেখতে পারি, এই অ্যাঙ্গেলটা বলছি থিটা। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ ড্যাশ এ বি থেকে পাই, এ ড্যাশ এ বি থেকে পাই, তার মানে এ ড্যাশ এ আর বি থেকে পাই। তো এখান থেকে লিখতে পারি, তো আমরা প্রথমে পুরো ত্রিভুজ নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা সমান লম্ব মানে হচ্ছে এবি বাই হচ্ছে এ ড্যাশ দেখতে পাচ্ছি এ ড্যাশ পুরোটা। আবার আমরা আরেকটা ত্রিভুজ নিতে পারি, সেটা হচ্ছে এ ড্যাশ এইটুকুটা, কিছু একটা নাম দিতে পারি এটাকে সি ডি, এ ড্যাশ সিডি থেকে পাই। তো এখান থেকে লিখতে পারি ট্যান থিটা, আবার দেখতে পাচ্ছি এটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি অর্থাৎ দর্পণের দৈর্ঘ্য বাই হচ্ছে এ ড্যাশ। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ট্যান থিটা, এটাও ট্যান থিটা, তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করতে পারি। তাহলে ইকুয়াল করলে কী হবে, এ বি বাই এ ড্যাশ ইকুয়াল টু সিডি বাই এ ড্যাশ সি।
এবার এবিটা কত? এবিটা এইচ, তাহলে এখানে আমরা এইচ লিখে দিতে পারি, এইচ। আর এ ড্যাশ কত? এ ড্যাশ হচ্ছে যদি এই দূরত্বটা হয় এক্স, তাহলে এটা যদি হয় এক্স, এটাও হবে এক্স, কারণ বস্তু দূরত্ব প্রতিম দূরত্ব সমান হয়। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, এটাকে 2x লিখে দিতে পারি, কারণ আমরা ধরে নিচ্ছি এটা এক্স দূরত্ব, তাহলে এটাও হবে এক্স দূরত্ব। এরপরে সিডি, তো দেখতে পাচ্ছি সিডি মানে হচ্ছে দর্পণের আকৃতি, তো ওটা চেয়েছে, তো ওটাকে রেখে দিলাম দৈর্ঘ্য, সরি। আর এটা হচ্ছে এক্স, এটা সি হচ্ছে এক্স, এটা ওটা এক্স, ফলে এখান থেকে এক্স এক্স ক্যান্সেল, অতএব সিডি বা দর্পণের দৈর্ঘ্য হচ্ছে h/2। তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব এটাকে আমরা বলতে পারি প্রমাণিত। ফলে আমরা দেখতে পেলাম যে এইচ উচ্চতা সম্পন্ন কোনো ব্যক্তি যদি তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায়, তাহলে তাকে তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক আকারের বা অর্ধেক দৈর্ঘ্যের একটি সমতল দর্পণ ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখব যে সমতল দর্পণের ক্ষেত্রে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হবে কিনা, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বা সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হবে কিনা, অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হবে কিনা, বা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হয় কিনা। তো এটা দেখা গেছে যে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব সমতল দর্পণে হয় না, এটা ক্যান্সেল। সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হয়, আবার অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হয় না গঠিত, কিন্তু অসৎ বস্তুর আবার সৎ প্রতিবিম্ব হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সমতল দর্পণে সবসময় অপোজিটটা হচ্ছে, অর্থাৎ সৎ বস্তু যদি নিই তাহলে তার অসৎ প্রতিবিম্ব হবে, আবার অসৎ যদি বস্তু নিই তাহলে কিন্তু তার সৎ প্রতিবিম্ব হবে। কিন্তু কোনো ক্ষেত্রে সেটা একই রকম হচ্ছে না, সদের সৎ প্রতিবিম্ব হবে না, আর অসদের অসৎ প্রতিবিম্ব হবে না, কিন্তু সৎ বস্তু নিলে অসৎ হবে, অসৎ নিলে সৎ হবে। তো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হয় এবং অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হয়। তো উদাহরণটা হচ্ছে এরকম, অসৎ বস্তু সম্পর্কে আলোচনা করার আগে আমরা আগে দেখে নিই যে সৎ বা অসৎ বস্তুটা কি বা এটার ডেফিনেশন কি। তো সৎ বস্তু হচ্ছে এমন একটা বস্তু, সৎ বস্তু হলো এমন একটা রিয়েল বস্তু বা বাস্তব বস্তু যেখান থেকে আলো বের হবে, অর্থাৎ আলোটা হবে অপসারী। তো তাহলে সৎ বস্তুর ডেফিনেশন হচ্ছে যখন কোনো বিন্দু থেকে আলোটা অপসারিত হয়, অর্থাৎ আলোটা বের হয়, সেই ক্ষেত্রে সেই বস্তুটাকে বলা হয় সৎ বস্তু। এটাকে আমি ও দিয়ে বোঝাতে পারি, অবজেক্ট। আর অসৎ বস্তুটা কি? অসৎ বস্তু হচ্ছে যেখানে যে বিন্দুতে আলো মিলিত হতো সেই পয়েন্টটা হচ্ছে, যেরকম আমরা যদি এখানে দেখি, এখানে, তো এখানে আমি যে ছবিটা আঁকলাম, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই দুটো আলো কিছুক্ষণ পরে গিয়ে এই জায়গাতে মিলিত হবে, তো এটা হচ্ছে অসৎ বস্তু। তো সৎ বস্তু হচ্ছে যেখান থেকে আলো বের হয়, অর্থাৎ যেটা অপসারী হয়, আর এটাকে বলা হয় অভিসারী আলো, অভিসারী। তো অপসারীটাকে বলা হয় ডাইভার্জিং রে, এটাকে বলা হয় কনভার্জিং রে। তো সৎ বস্তু হচ্ছে যেখান থেকে আলো বেরোবে, আর অসৎ যেখানে আলোটা ঢুকবে কিছুক্ষণ পরে, বা ঢুকতো যদি এখানে আমরা কোনো জিনিস না রাখতাম তাহলে। তো সিম্পলভাবে মনে রাখার নিয়ম হলো, যখনই সৎ বস্তু বলবে তখন আলো এভাবে বেরোবে, অপসারী, আর অসৎ বললে এভাবে আলো ড্র করতে হবে অভিসারীভাবে।
তো এবার আমরা দেখি যে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব কীভাবে হয়। তো আমরা একটা দর্পণ আঁকবো এবং সেখানে একটা সৎ বস্তু নেব। এটা হচ্ছে একটি সমতল দর্পণ। এবার সমতল দর্পণের সামনে আমরা একটি সৎ বস্তুর ছবি আঁকবো। সৎ বস্তু মানে সেটা বিস্তৃত হতে পারে, বিন্দু হতে পারে। তো আমরা এখানে সিম্পল বস্তু হিসাবে বিন্দু বস্তুটা নিয়ে নিচ্ছি। এ হলো বিন্দু বস্তু। তো এ বিন্দু বস্তু যেটা, এবং যেটা হচ্ছে সৎ, এবং এটা কীভাবে বুঝলাম সৎ, কারণ এখান থেকে আলো বেরোবে। তো আমরা একটা আলো এইভাবে আঁকতে পারি, আর একটা আলো এইভাবে আঁকতে পারি। আর এটা হচ্ছে অভিলম্ব, যতক্ষণে পড়বে ঠিক অতক্ষণে বেরোচ্ছে বলে মনে হবে। তো এটাকে আমি আগে থেকে একটু হিসাব নিকাশ করে আঁকছি ছবিটা, যতটা সামনে ঠিক ততটা পিছনে এরকম। তার মানে ছবিটা অনেকটা এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে এই আলোটাও বেরোচ্ছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই আলোটাও বেরোচ্ছে, আবার এই আলোটাও বেরোচ্ছে। ফলে এই দুটো রে হচ্ছে অপসারী রে, এই জন্য এটা হচ্ছে সৎ বস্তু। এটা এবার যে দুটো আলো প্রতিফলিত হলো, যেমন এই আলোটা, অর্থাৎ দর্পণ থেকে যে আলোটা বেরোচ্ছে, যে আলোগুলো বা রশ্মিগুলো, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, কারণ দর্পণ থেকে বেরোচ্ছে, আর এখানে দর্পণ থেকে বেরোচ্ছে এই রশ্মিটা। আর যে আলোগুলো দর্পণের দিকে যাচ্ছে তারা হচ্ছে আপতিত রশ্মি। তো যে রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে তারা তো সামনে মিলিত হবে না, দেখতে পাচ্ছি এরা হচ্ছে অপসারী টাইপের। ফলে এদেরকে পিছনে বর্ধিত করতে হবে। পিছনে বর্ধিত করলে এরা একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। তো সেই পয়েন্টটাই হচ্ছে এ বস্তুর প্রতিবিম্ব। তো বস্তুর যে প্রতিবিম্বটা হলো বিন্দু বস্তুর, সেটা দর্পণের পিছনে হলো, এই কারণে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তো এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। তো এখান থেকে আমরা তাহলে কী দেখতে পেলাম, যে সৎ বস্তু নিয়েছিলাম কিন্তু তার প্রতিবিম্বটা এখানে অসৎ হলো, কারণ দর্পণে উল্টো দিকে এবং এখানে বর্ধিত করতে হচ্ছে, আলোটা নিজে থেকেই মিলিত হচ্ছে না। এরপরে আমাদের সেকেন্ড কেস যেটা, সেটা হচ্ছে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন। আমরা একটি সমতল দর্পণের ছবি আঁকি। এবার এই দর্পণের সামনে একটি অসৎ বস্তুর ছবি আঁকব। তো অসৎ বস্তু আমরা একটু আগে আলোচনা করেছি যে অসৎ বস্তু মানে হচ্ছে অভিসারী বা কনভার্জিং রে। তো আমরা এখানে একটা অভিসারী আলো এরকম, আর এটা এরকম একটা আলো, তাহলে এটা অভিসারী বা এটাকে কনভার্জিং রে বলতে পারি। এবার এটাকে বর্ধিত করতে হবে, সরি এটা মিস্টেক হয়ে গেল। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এটা, যে একটা দর্পণ। এবার আমাদের অসৎ বস্তুর ছবি আঁকতে হবে। তো অসৎ বস্তু মানে হচ্ছে অভিসারী আলো। তো এখানে একগুচ্ছ অভিসারী আলো ফেলা হয়েছে। এবার যদি দর্পণটা না থাকতো তাহলে এই অভিসারী আলোগুলো এই জায়গাতে মিলিত হতো, এটাকে আমি ওড্যাস বলছি। এই ওড্যাসটাই হচ্ছে অসৎ বস্তু, অসৎ বস্তু। এবার দেখি এই আলোগুলো প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হবে, মিলিত হবে না বর্ধিত করতে হবে সেই ব্যাপারটা। তো অভিলম্ব আঁকলাম,
যত কোণে পড়েছে ঠিক ততক্ষণই বেরোবে, এরকম। আর এখানেও যত কোণে পড়েছে ঠিক তত কোণে বেরোবে। তার মানে মোটামুটি ডায়াগ্রামটা এরকম টাইপের হবে। খুব একটা ভালো হলো না, তো মোটামুটি এরকম টাইপের। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গিয়ে মিলিত হলো, এটা হচ্ছে প্রতিবিম্ব। কারণ প্রতিবিম্বের যেটা সংজ্ঞা সেটা হচ্ছে এরকম যে আলোগুলি কোনো দর্পণ থেকে প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাই হচ্ছে প্রতিবিম্ব। তো এখানে আই হচ্ছে ও বস্তুটার প্রতিবিম্ব। এবার যেহেতু আলোটা নিজে থেকে মিলিত হলো এই জন্য এটা হচ্ছে সৎ বস্তু। আর এখানে দেখতেই পাচ্ছি যেহেতু আলোটা এখানে মিলিত হতো দর্পণ না থাকলে, হয়নি, হতো, ওই জন্য এটা হচ্ছে অসৎ বস্তু। তাহলে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে সহজেই বুঝতে পারছি কিভাবে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব সমতল দর্পণে গঠন করা যায়। এবার আমরা আলোচনা করব দুটি সমান্তরাল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। তো আমরা প্রথমে দুটো সমান্তরাল দর্পণের ছবি আঁকছি। তো এটা একটা সমান্তরাল দর্পণ, আর এখানে একটা দর্পণ আঁকলাম। তো এখানে দর্পণ দুটো পরস্পরকে মুখোমুখিভাবে রয়েছে, অর্থাৎ দর্পণ দুটো ফেস টু ফেস রয়েছে এরকম। এটা হচ্ছে দর্পণ M1, এটা হচ্ছে দর্পণ M2। এবার আমরা একটা বস্তুকে রাখবো কোথাও। তো বস্তুটাকে এখানে কোথাও রাখলাম, এই জায়গাটাতে। এটা হচ্ছে এ বস্তু। তো এবার বলছে এই বস্তুটার কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে তার মান আমাদের বের করতে হবে। তো আমরা এর আগে ভিডিওতে দেখেছি যে একাধিক দর্পণ থাকলে, বিশেষ করে দুটো দর্পণ থাকলে কোনো একটা সৎ বস্তুর কতগুলো প্রতিবিম্ব হয় তার সূত্র আছে। তো সেই সূত্রটা হচ্ছে, যেটাকে আমরা এখানে লিখছি। তো প্রতিবিম্ব সংখ্যা যেটা হচ্ছে 360/θ-1 এরকম টাইপের ছিল। তো এখানে যদি আমরা থিটাটা বসাই, থিটা কত এখানে, তো দেখতে পাচ্ছি M1 আর M2 যে দুটো দর্পণ যারা পরস্পরকে ফেস করে আছে বা ফেস টু ফেস রয়েছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো যদি আমরা এখানে 0 বসাই, 360/0-1, 0 মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি -1, আর ইনফিনিটি -1 মানে হচ্ছে ইনফিনিটি। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দুটো দর্পণে এ বস্তুটার অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা এখন দেখব রশ্মি ডায়াগ্রাম বা রে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে অসংখ্য প্রতিবিম্বটা গঠিত হয়। তো আমরা প্রথমে দেখি এ বস্তুর প্রতিবিম্ব এই দর্পণের ফলে কোথায় হবে। তো আমাদের অলরেডি শেখা হয়ে গেছে যে সমতল দর্পণের সামনে যত দূরে বস্তু থাকবে ঠিক ততটা পিছনে কিন্তু তার প্রতিবিম্ব গঠিত হবে। তো এটা হচ্ছে এডাস। তাহলে এ বস্তুর প্রথম প্রতিবিম্ব M1 দর্পণের ফলে এডাস। আবার এ বস্তুর প্রথম প্রতিবিম্ব M2 দর্পণের সাহায্যে। তাহলে এই বস্তুর প্রথম প্রতিবিম্ব M2 দর্পণের সাহায্যে হবে যতটা সামনে ঠিক অতটা পিছন দিকে। এটাকে এ নিচে 1 দিচ্ছি। আবার এই বস্তুটা এর সামনে রয়েছে, কারণ এ ড্যাশ প্রতিবিম্ব হলো M1 এর ফলে, কিন্তু এটা তো আবার M2 সামনে রয়েছে, তাহলে এটার প্রতিবিম্ব এর এই দর্পণে তৈরি হবে। এবং তার আগে একটা জিনিস ধরে নিই, এই দর্পণ দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে ডি ধরে নিচ্ছি। এবার এ ড্যাশ যেটা রয়েছে সেটার প্রতিবিম্ব M2 দর্পণে, অর্থাৎ এর ফলে সৃষ্টি হবে কোথায়,
আর এই যে দূরত্ব এটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে বাকিটা কত হবে বুঝতে পারছি, ডি মাইনাস এক্স। তো এইটা এডাস যে প্রতিবিম্বটা অর্থাৎ M1 এর যে প্রতিবিম্ব সেটা M2-র জন্য বস্তু হিসেবে কাজ করবে, ফলে এর ফলে এটার প্রতিবিম্ব হবে কত দূরত্বে, তো কতটা সামনে আছে ডি, আর এইটুকুটা আবার এক্স। তো এখানে M2 থেকে এটা ডি প্লাস এক্স দূরে আছে, তাহলে M2 থেকে ডি প্লাস এক্স দূরে কিন্তু এটার প্রতিবিম্ব গঠিত হবে, তার মানে এরকম জায়গাতে। তো এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভাবে আমরা প্রতিবিম্বটা আঁকছি। আবার M2-র সাহায্যে এটার প্রতিবিম্ব এখানে হলো, কিন্তু এটা আবার এর সামনে রয়েছে, তাহলে এর সাহায্যে এর আবার প্রতিবিম্ব হবে, এবং সেটা হবে যতটা সামনে এখান থেকে প্রায় এতটুকু, ঠিক ততটা পিছন দিকে। এটা এ ডবল ড্যাশ। আবার কি হবে, আবার এটা এর বস্তু হিসেবে কাজ করবে, আবার এখানে প্রতিবিম্ব হবে একটা, আবার কি হবে এটা এর বস্তু হিসেবে কাজ করবে, আবার একটা প্রতিবিম্ব এখানে, এরকম করে অসংখ্য প্রতিবিম্ব হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে আলোর প্রতিফলন যখন হয় দর্পণে, তখন কিন্তু কিছু রশ্মির শোষণ হয় দর্পণের মাধ্যমে। এই কারণে এইভাবে আলোর প্রতিফলন হতে হতে একটা সময় আসবে যখন আলো খুব বেশি অবশিষ্ট থাকবে না, ফলে কিছুটা প্রতিবিম্ব উৎপন্ন হওয়ার পর কিন্তু আলো পুরোপুরিভাবে শোষিত হওয়ার জন্য আর কোনো প্রতিবিম্ব হবে না, তো ফলে বাস্তবিকভাবে অসংখ্য প্রতিবিম্ব হয় না। তো এটাকে আমরা রশ্মি বা রে ডায়াগ্রাম দিয়ে একটু দেখাতে পারি ব্যাপারটা। তো সমান্তরাল দর্পণের ক্ষেত্রে আমরা রে ডায়াগ্রামটা একটু ড্র করি। তো সমতল দর্পণ, তার সামনে আরেকটা দর্পণ রাখা আছে। এবার মাঝে কোথাও বস্তুটাকে রাখলাম, এই জায়গাতে ধরে নিচ্ছি এটা M1 দর্পণ, এটা M2 দর্পণ। এবার দেখি কিভাবে এই অসংখ্য প্রতিবিম্বটা সৃষ্টি হয়, সেটা আমরা রে ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তো প্রথমে ধরে নিচ্ছি যে একটা আলো, এখান থেকে আলোটা সব দিকেই বেরোবে, তো আমি যে কোনো একটা পার্টিকুলার আলোক রশ্মি ধরে নিচ্ছি, এটা আসবে, দিয়ে কী হবে, প্রতিফলনের নিয়ম অনুসারে এটা প্রতিফলিত হয়ে এখানে যাবে, আবার এখান থেকে প্রতিফলিত হবে হয়ে আবার নিচে যাবে, আবার প্রতিফলিত হবে হয়ে আবার এদিকে যাবে, আবার প্রতিফলিত হবে আবার এদিকে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিফলনটা কিন্তু কন্টিনিউয়াসভাবে হতেই থাকবে, এবং এটা অতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না আলোটার সম্পূর্ণ শোষণ হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রথম রশ্মিটা প্রতিফলিত হচ্ছে এইভাবে, তাহলে এখানে যদি কেউ চোখ রেখে দেখে তাহলে তার মনে হবে যে এটা এরকম জায়গা থেকে আসছে, তাহলে ফার্স্ট এর যে প্রতিবিম্ব হবে সেটা এডাস। এরপর সেকেন্ড যেটা প্রতিবিম্ব হবে সেটা এখানে, এটাকে যদি পিছনে দিকে বর্ধিত করি তাহলে মোটামুটি এরকম জায়গাতে এর সেকেন্ড প্রতিবিম্বটা, বা সরি একটু ডায়াগ্রামটা একটু মিস্টেক হয়ে গেছে, এরকম জায়গাতে এ ডবল ড্যাশ, এরকম করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই বাকি ইমেজগুলো সৃষ্টি হবে। এটা আমরা একটা সিম্পল রে ডায়াগ্রামের মাধ্যমে এটা ড্র করব। একই রকমভাবে আমরা এ থেকে যে আলোটা M2 দর্পণে পড়বে তার আমরা প্রতিফলনটা এইভাবে দেখাতে পারি। এবার এ থেকে যে আলোটা বেরিয়ে ফার্স্ট টাইম প্রতিফলন হবে সেটাকে যদি আমরা দেখি তো মনে হবে এই আলোক রশ্মিটা এরকম জায়গা থেকে আসছে, ফলে এই বস্তুর প্রথম যে প্রতিবিম্ব হবে সেটা এই জায়গাতে হবে। আবার যদি বলি সেকেন্ড প্রতিবিম্বটা কোথায় হবে, তাহলে এই যে সেকেন্ড প্রতিফলন কোথায়, এখানে, তো এখানে যদি আমরা চোখ রাখি তো মনে হবে যেন এরকম জায়গা থেকে কোথা থেকে আসছে, ফলে এটা হবে সেকেন্ড প্রতিবিম্ব। এরকম করে বাকিগুলো দেখানো যায়। এর আগের ভিডিওগুলোতে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আলোর প্রতিফলন সূত্রের ভেক্টর রূপটা কী।
তো এখন আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো আলোর প্রতিফলন ঘটাতে গেলে প্রথমে একটা সমতল দর্পণ লাগবে। এটা হচ্ছে একটা সমতল দর্পণ। এরপর এই দর্পণে একটি আলোকরশ্মি আপতিত হলো। এরপরে একটা অভিলম্ব আঁকলাম, আপতন বিন্দুতে দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে একটা লাইন আঁকলাম, এটাকে অভিলম্ব বলা হয়। এটা হলো আপতন কোণ, ধরলাম এটা থিটা। আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ একই হবে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা সেই দিকে বেরোবে যেই দিকে বের হলে প্রতিফলন কোণটা আপতন কোণের সমান হয়। তো আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে অভিলম্ব। এখন আমাদেরকে ভেক্টর রূপে এই সূত্রটাকে লিখতে হবে। তো ভেক্টর রূপ মানে আপতিত রশ্মিকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, প্রতিফলিত রশ্মিকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, আর অভিলম্বকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং ওদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এটাই হচ্ছে প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ। তো আমরা ধরে নিচ্ছি আপতিত রশ্মিকে আমরা আই ক্যাপ এর মাধ্যমে প্রকাশ করছি। এখানে আই মানে ইনসিডেন্ট রে, ওই জন্য আই ক্যাপ, এবং এটা হচ্ছে একটা একক ভেক্টর। আর প্রতিফলিত রশ্মিকে আমরা আর ক্যাপের মাধ্যমে প্রকাশ করছি, আর অভিলম্ব ভেক্টরটাকে এন ক্যাপ দ্বারা প্রকাশ করছি। তো এখানে আমরা একটু নামগুলো লিখে নিচ্ছি। তো এখানে আই ক্যাপ যেটা, সেটা হচ্ছে আপতিত রশ্মির একক ভেক্টর, আপতিত রশ্মির একক ভেক্টর। আর আর ক্যাপ হচ্ছে প্রতিফলিত রশ্মির একক ভেক্টর। আর এন ক্যাপটা হচ্ছে অভিলম্ব বরাবর একক ভেক্টর, অভিলম্ব বরাবর একক ভেক্টর। তো এই সবগুলো হচ্ছে একক ভেক্টর। এবার আমরা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদেরকে প্রথমে এই একক ভেক্টরটা অর্থাৎ আই ক্যাপকে সামনের দিকে শিফট করিয়ে আমরা আঁকবো, কারণ ভেক্টরের মান আর দিক সেম রেখে সেটাকে যেখানে খুশি আঁকতে পারি। তো এটাকে আমরা একটু বর্ধিত করব। তো আইকে বর্ধিত করে এখানে আঁকছি। তো এটা আই ক্যাপ ছিল, আই ক্যাপটা এখানে থাকলো। তো আমরা কিছু করলাম না, শুধু এই ভেক্টরটাকে সামনের দিকে মান আর দিক সেম রেখে বর্ধিত করে দিলাম। এরপরে আমরা একটা এটা আর এটাকে যুক্ত করব, দিয়ে একটা নতুন ভেক্টর বানাবো। এটা হচ্ছে একটা নিউ ভেক্টর, এখানে নাম দিলাম ক্যাপিটাল আর ভেক্টর। তো আমরা এইটার ক্ষেত্রে আমরা এখানে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল ভেক্টরের অ্যাপ্লাই করব। তো এখানে ত্রিভুজ সূত্র অনুসারে বলা যায় যে অ্যারোগুলো একই দিকে যাচ্ছে আর যে অ্যারোটা অপোজিট, যে অ্যারোটা একই দিকে যাচ্ছে তারা যোগ হবে আর অপোজিটের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে। তো এখানে কী লেখা যায় ত্রিভুজ সূত্র অনুসারে, যে আর ভেক্টর প্লাস আই ক্যাপ ইকুয়াল টু আর ক্যাপ। এখান থেকে আমরা আর ভেক্টরটা বের করে নিতে পারি, সেটা হবে আর ক্যাপ মাইনাস আই ক্যাপ। এবার
এখান থেকে আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করতে পারছি যে আর ভেক্টরটার দিক আর এন ক্যাপের দিক একই দিকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার আর ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি, আর মানে এর মান ইন্টু দিকটা কোন দিকে, এন ক্যাপের দিকে, এইভাবে এটাকে লেখা যায়। এটাকে আমরা লিখতে পারি এইভাবে। এবার আরটা কি, আর হচ্ছে এটার দৈর্ঘ্য, তাহলে এটার দৈর্ঘ্য বের করবো আমরা। তাহলে আমরা রেড কালারে যে লাইনটা ড্র করেছি ভেক্টরটা, তার দৈর্ঘ্য বের করবো। তো দৈর্ঘ্যটা কত হবে, তো এই কোণটা কত, 90 মাইনাস থিটা, আর এটাও হবে 90 মাইনাস থিটা। এটা বললাম এখান থেকে, এটা যা হবে তার অপোজিট এটা, আর এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এবার আমাদের কাছে অতিভুজটা আছে, কারণ এটা ইউনিট ভেক্টর, তাহলে এটা 1, আর লম্ব চেয়েছে, তাহলে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করলে এইটুকু পেয়ে যাব। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এইটুকুটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারি যে আর এর মানটা হবে এরকম, মড আর ক্যাপ সাইন 90 মাইনাস থিটা, এটা হবে। কারণ অতিভুজ আর ক্যাপ তার মান মানে মডিউলাস আর ক্যাপ, আর সাইন থিটা লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, তো এটা দেওয়া আছে, এভাবে লিখতে পারি। অথবা এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি এটাকে, যে সাইন 90 মাইনাস থিটা সমান কি লম্ব মানে হচ্ছে আর, সরি এটা আর না, আর এর অর্ধেক। তো এখান থেকে আমরা লিখতে পারবো এটাকে, যা হোক এভাবে না করে ডাইরেক্ট করে দিতে পারি এটা অতিভুজ, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে অতিভুজ ইন্টু সাইন থিটা, তো এটা হবে আর ক্যাপ মডিউলাস সাইন 90 মাইনাস থিটা। আর এখানে সেম, অতিভুজ হচ্ছে আই ক্যাপ আর অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে এখানে হবে মান ইন্টু সাইন থিটা, তো সাইন 90 মাইনাস থিটা। তাহলে এইটুকু হচ্ছে আর ক্যাপ সাইন 90 মাইনাস থিটা, এইটুকু হচ্ছে আই ক্যাপ সাইন 90 মাইনাস থিটা, তাহলে এই দুটো যোগফলটা হচ্ছে আর। অতএব আমরা লিখতে পারি প্লাস আই ক্যাপ সাইন 90 মাইনাস থিটা। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো, এটা তো 1 হয়ে যাবে, আর ক্যাপ 1, আর এটা কস থিটা, আর এক্ষেত্রেও আই ক্যাপ 1 আর সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তাহলে এখান থেকে লিখতে পারবো 2 কস থিটা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2 কস থিটা। অতএব আমরা এখানে আর এই জায়গাতে এটা লিখে দিতে পারি 2 cos থিটা এন ক্যাপ আর ক্যাপ মাইনাস আই ক্যাপ। এরপরে cos থিটার জায়গাতে আবার কী লিখতে পারবো, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আই ক্যাপ আর এন ক্যাপটার দিক হবে এই দিক, এন ক্যাপটা হবে উপরের দিক। তো আই ক্যাপ আর এন ক্যাপের মধ্যে ডট গুণফল বের করবো, কারণ অ্যান্সারটা আমাদেরকে আই ক্যাপ দিয়ে আনতে হবে। তো এখানে যদি আমরা ডট গুণফলটা এখানে লিখে দিচ্ছি, তো এরকম হবে আই ক্যাপ ডট এন ক্যাপ ডট গুণফল। তো ফর্মুলা কী হবে, মডিউলাস আই ক্যাপ মডিউলাস এন ক্যাপ ইন্টু কস অ্যাঙ্গেল। তো আই ক্যাপ আর এন ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, তো এটা কিন্তু থিটা নয়, কারণ আই ক্যাপ যেটা আছে তার আদিবিন্দু এখানে আছে, আর এন ক্যাপ তার আদিবিন্দু এখানে আছে। তো আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট যেহেতু এক জায়গাতে নেই, তাহলে এখানে এই কোণটা থিটা হবে না। তো কোণ যদি খুঁজতে হয় তাহলে ওদের ইনিশিয়াল পয়েন্টগুলোকে এক জায়গাতে আনতে হবে। তো এই ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এখানে, এই ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এখানে। এক কাজ করতে পারি, এনটাকে এখান থেকে উঠিয়ে এখানে বসে দিতে পারি। তাহলে এখানে যদি এনটাকে উঠিয়ে মনে বসাই, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এবং এই মানটা কত হবে,
এটা যদি হয় থিটা, আর এটাকে যদি একটু বর্ধিত করে দিতে পারি এই লাইনটাকে, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এই বাকিটা কত পাই মাইনাস থিটা, তাহলে এখানে হবে পাই মাইনাস থিটা। তাহলে আই ক্যাপ ডট এন ক্যাপের মান হচ্ছে এটা 1, এটা 1, আর এটা হচ্ছে মাইনাস কস থিটা। তো আই ক্যাপ ডট এন ক্যাপ এর ভ্যালু হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে কস থিটার সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ ডট এন ক্যাপ। তার মানে এখানে আমরা কস থিটা ভ্যালুটা লিখে দিতে পারি মাইনাস 2 আই ক্যাপ ডট এন ক্যাপ সমান আর ক্যাপ মাইনাস আই ক্যাপ। এখান থেকে আমরা আর ক্যাপটা বের করে নেব। তো আর ক্যাপ যদি বের করি, এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে বের করে দেবো, তাহলে আই ক্যাপ মাইনাস 2, এখান থেকে আমরা আর ক্যাপটাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম, আর আই ক্যাপটাকে নিয়ে যাবে এদিকে, মানে ডান দিকে, তাহলে এটা রিঅ্যারেঞ্জ করলে এরকম আসবে এন ক্যাপ। এটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রের ভেক্টর রূপ। প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ। এবং এই সূত্রটা কোন জায়গাতে কাজে লাগবে, এই সূত্রটা কী কারণে ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যখন আমাদেরকে আপতিত রশ্মি আই ক্যাপ যেটা বলেছি সেটাকে একটা দিক হিসাবে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ হিসাবে যখন বলা থাকবে, এবং যখন অভিলম্বটা আমাদেরকে একটা নির্দিষ্ট দিক হিসাবে বসাতে হবে, সেই সময় যদি বলা হয় প্রতিফলিত রশ্মির দিক কোন দিকে বের করো, তখন এই সূত্রটাকে কিন্তু কাজে লাগাতে হবে।